তমাতেই আসক্ত পর্ব ২ তানিশা সুলতানা। তুলতুল নাম অনেকেরই পছন্দ হয়নি, তাই আদ্রিতা দিলাম। আমার শরীর ভালো নেই ভাবি, রান্না করতে পারব না। ক্লান্ত ভঙ্গিমায় সোফায় গা এলিয়ে দিয়ে বলেন আতিয়া বেগম। বেশ কয়েকদিন যাবৎ গা গুলোচ্ছে তার, মাছ মাংস খেতে পারছে না, মাথা ঘুরিয়ে বারংবার বমি আসছে। বয়স তার ৪৫ ছুঁয়েছে, চেহারার জৌলুস কমে এসেছে, চোখের নিচে কালি, একটা চুলও সাদা হয়েছে। শ্বশুরের মৃত্যুর পরে তিনি স্বেচ্ছায় ভাসুরদের সাথে এক বাড়িতে থাকেন। দুটো ভাসুর খুবই স্নেহ করলেও তাদের বউ খুব একটা ভালো চোখে দেখেন না আতিয়া বেগমকে। সুযোগ পেলেই কটাক্ষ করতে ভুলে না তারা। রাজিয়া বেগম লক্ষ্য করে আতিয়া বেগমকে, বলবে বলবে করেও বলা হয়নি, আজকে কপাল কুচকে বলেই ফেলে। কাল দেখলাম বমি করলে, মাছ খেতে পারলে না, ঘটনা কি? স্বামী মরেছে এত বছর হয়ে গেল, সন্তানরা ফেলে রেখে গেছে, এই সুযোগে কার সাথে ছিলে? বড়ভাবির কথায় কোনো প্রতিক্রিয়া করেন না আতিয়া বেগম। যৌবনকালে যখন স্বামী পরলোক গমন করেছিলেন, তখন বাবা ভাই বহুবার বলেছিল, আতিয়া, নতুন করে জীবন কর, এভাবে দিন যাবে না। আতিয়া মন গলাতে পারেনি তারা। সম্পর্ক ছিন্ন করেছিলেন বাবা ভাইয়ের সাথে। তাচ্ছিল্য হাসি ফুটে ওঠে আতিয়ার ঠোঁটের কোণে। রাজিয়ার বিরক্তি আকাশ ছুঁই ছুঁই। বারংবার এগিয়ে আসেন ঝগড়া বাঁধাতে, কথা কাটাকাটি করতে, কিন্তু পারে না। মাঝে মধ্যে তিনি হতাশ হয়, মনে মনে ভাবে আতিয়া বেগম মানুষ নাকি অন্য কিছু। তবে আজকে তিনি ছাড়বেন না যেন পণ করেছে। এগিয়ে এসে বসে আতিয়ার পাশে এবং বলেন, তুমি কি ব্যাপারখানা ভেবে দেখছ না? দুটো সন্তানের মা হয়েছ, এই লক্ষণগুলোর সাথে পরিচিত তুমি। কোনো অঘটন ঘটিয়ে ফেললে আগেই বলো, আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব, অ্যাবর্শন করিয়ে আনব, ঝামেলা মিটিয়ে ফেলব। চোখ খুলে আতিয়া শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন রাজিয়া বেগমকে। কি অবলীলায় বলে ফেলল কথাগুলো? তার সন্তানরা কাছে থাকলে নিশ্চয়ই তাকে এভাবে অপমান করতে পারত না কেউ। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে এগিয়ে আসে। বড় মায়ের বলা কথাগুলো সে শুনেছে। অপেক্ষায় ছিল মা কখন প্রতিবাদ করবে, কখন বলবে, ভাবি, এসব কিছু না, তুমি চিন্তা করিও না। কিন্তু আদ্রিকে হতাশ করে দিয়ে চুপ থাকে আতিয়া। চোখ দুটো টলমলো করে ওঠে। রাজিয়ার মুখোমুখি দাঁড়ায় এবং কাট কাট গলায় বলে, বড় মা, আমার মাকে এমন কথা বলবেন না, তিনি ফুলের মতো পবিত্র, আপনার মন মানসিকতা পরিবর্তন করার দরকার। রাজিয়া দাঁড়িয়ে পড়ে, তেড়ে আসে আদ্রির দিকে, উচ্চস্বরে বলে, কে কেমন আমি জানি না? দুটো চোখে সপ্ত দেখি, পাশের বাড়ির আফজালের ঘন ঘন বাড়িতে আসার কারণ বুঝি না আমি? নেহাত আমরা ভালো মানুষ, তাই চুপ করে থাকি। অ্যানি মিউ মিউ আওয়াজ তোলে, যেন সে বুঝতে পেরেছে মহিলাটি আদ্রিকে বকা দিচ্ছে। রাজিয়া বিড়ালের পানে তাকায়, পরপরই বলে, তোর পবিত্র মাকে বলিস বাচ্চা নষ্ট করতে, বিধবা মানুষ, চাহিদা থাকতেই পারে, তাই বলে আমাদের মানসম্মান ডুবাতে দেব না। আর তুইও কি বোঝাবি, তুইও তো বিধবা। আতিয়া বেগমও দাঁড়িয়ে পড়ে, চোখ দুটো ছলছল করছে তার। এতক্ষণের এত কথা তার গায়ে না লাগলেও এবারে কলিজায় লেগেছে। ধরে আসা গলায় মিনতি করে বলে, এমন কথা বলবেন না ভাবি, আদ্রিতা বিধবা নয়, ও কখনোই বিধবা হবে না। আদ্রি মুখ বাঁকিয়ে বলে, আপনার বোধহয় স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছে, আপনি ভুলে গিয়েছেন, আমার বিয়ে হয়নি। মা, তুমিও না, এর কথা শুনো না তো। রাজিয়া আরও কিছু বলতে যাবে, আতিয়া তার হাতটা মুঠো করে ধরে, ইশারায় মিনতি করে কিছু না বলতে। মুখ বাঁকায় রাজিয়া। আতিয়া বেগমের থেকে হাতখানা ছাড়িয়ে নেয় ঝাড়া দিয়ে। রাগ তার আকাশ ছুঁই ছুঁই। আদ্রির গালে কষে একটা থাপ্পড় দিতে পারলে শান্তি লাগত। সাহস কত তাকে বলে তার নাকি স্মৃতিশক্তি হারিয়েছে? তুই তোর মাকে নিয়ে বেরিয়ে যেতে পারিস না এই বাড়ি থেকে? আমাদের একটু শান্তি দিতে পারিস না? আদ্রিও সমানতালে বলে, এই বাড়িটা বড় মায়ের ছেলের, তাহলে এখান থেকে তোমরা বের। বাকিটা শেষ করার আগেই রাজিয়া বেগমের হাত উঠে যায় আদ্রির গালে, খুবই শক্ত একটু থাপ্পড়ে চুপ করিয়ে দেয়। মাথা ভনভন করছে আদ্রির। কিছু মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কানে আসে আতিয়া বেগমের আর্তনাদ। অনুভব করে নরম তুলতুলের একখানা হাত জড়িয়ে ধরেছে আদ্রিকে। থেবে নেয় রাজিয়া, উচ্চস্বরে বলেই চলেছে, বাইরের মেয়ে হয়ে আমাকে এসব বলার সাহস কোথায় পায়? মুখ বেড়ে গিয়েছে, একদম ভেঙে গুড়িয়ে দেব। আবরার একটা চোর, সে চুরি করে আমার শ্বশুরের থেকে বাড়ি লিখে নিয়ে নিখোঁজ হয়েছে, আমাদের ঘাড়ে রেখে গেছে উটকো ঝামেলা। তার মা একটা বেহায়া মহিলা, বুড়ো বয়সে পেট বেঁধেছে, এমন আরও অনেক কিছু। আদ্রি চোখ খোলে, তার কোলে থাকা অ্যানি মিউ মিউ আমাজ তুলে বকা দিচ্ছে রাজিয়াকে। কত বড় সাহস তারই, মনিবের গায়ে হাত তুলেছে। আদ্রি কোল থেকে নামালে এতক্ষণে খামচে দিত রাজিয়াকে। আতিয়া বেগম স্নেহমাখা হাত বুলিয়ে দেয় আদ্রির গালে। কপাট রাগ দেখিয়ে বলে, বেশি কথা কেন বলিস তুই? চুপ থাকা যায় না? আদ্রি মৃদু হেসে মাথা ঠেকায় আতিয়া বেগমের বুকে।
এবং ধরে আসা স্বরে বলে, চলো না মা, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে তুমি আমি ছাড়া কেউ থাকবে না, আমাদের শান্তির একটা সংসার হবে। জবাব দেয় না আতিয়া বেগম, মনে মনে বলে, আমাদের কপালে শান্তি লেখা নেই রে মা, আমরা যে পোড়া কপাল নিয়ে দুনিয়ায় এসেছি, আমার আবরার আমাদের দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। সুইজারল্যান্ডের জুরিক শহর নির্জন এবং নিস্তব্ধ। বাংলাদেশের মতো যানজট, শব্দদূষণ, কোলাহল এসবের অস্তিত্ব নেই। ভোরের আলো ফুটেছে বেশ কয়েক ঘণ্টা আগেই। কর্মজীবী মানুষজন ছুটে চলেছে নিজ নিজ কর্মস্থলে। রোডের সাথে অবস্থিত ছোট বাড়িটিতে এখনও আলো জ্বলেনি। বাড়ির ভেতরটা অন্ধকারে ছেয়ে আছে, যেন সূর্যমামা এখনও ওঠেনি। বাড়ির মেইন ফটক পেরোলেই নজরে পড়বে বিশাল ড্রয়িং রুম। বড় বড় চারখানা সোফা চারিপাশে বসানো, মাঝখানে টি টেবিল, সেই টেবিলের উপরে আর্কিড ফুলের একখানা টব রাখা। বাম পাশে কিচেন এবং সোজাসুজি সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে উঠলেই নজরে পড়বে দুটো রুম। একটা রুমের সামনে বড় বড় অক্ষরে লেখা আবরার তাসনিন। অপর রুমখানা হতে হাই তুলতে তুলতে বেশয় সিয়াম। ঘুম তার এখনও পুরোপুরি কাটেনি, চোখ দুটো যেন লেগে আসছে। হাতে বড় একখানা ফোন, দৃষ্টি তার এখনও ফোনের স্ক্রিনে। ললাটে 3টে ভাঁজ পড়েছে। মূলত ঘুম ছড়ানোর উদ্দেশ্যে ফোনখানা হাতে তুলেছিল সে। ফেসবুকের নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ নজর আটকেছিল অ্যাড ফ্রেন্ডে আসা একটা আইডির পানে। তখনই তড়িঘড়ি করে বিছানা ছেড়েছে সে। সিয়াম আবরারের কক্ষার দরজায় টোকা দেয়। দৃষ্টি পড়ে নেম প্লেটের ওপর। বিড়বিড় করে একবার নামখানা পড়ে নেয়। পরপরই মুখ বাঁকায়। শালা, তোর নাম আবরার সেটা আমরা জানি, আমাদের জানাতে হবে না। পরপরই আবারও টোকা দেয়। ভেতর হতে কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। বিরক্ত হয়ে সিয়াম দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ডান পাশে থাকা সুইচবোর্ডের বাটন টিপে রুমকে আলোকিত করে সিয়াম। কোমর অবধি কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে আবরার। বড় বড় চুলগুলো এলোমেলো, 2 হাত ওপরের দিকে দিয়েছে। ফর্সা বুকের কালো কয়লার ঠিক ওপরে সাদা রঙের ব্যান্ডেজ জড়ানো। নাভির বাম পাশেও 1 টাইম ব্যান্ডেজ। কপালে রক্ত শুকিয়ে টানটান হয়ে আছে। সিয়াম এগিয়ে যায় আবরারের পাশে। আবরারের শরীর হতে কম্বল টান মেরে নিয়ে নেয়। হাত বাড়িয়ে কাটা জায়গাগুলো ছুঁয়ে দেয় আলতো করে। পরপরই বলে, আবরার ব্রো, অহনা ছাড়াও তোর আরও একটা বোন আছে বোধহয়, আগে তো বলিসনি। কি কিউট রে তোর বোন, আন্টির সাথে পিকচার আপলোড করেছে ফেসবুকে। আবরার চোখ খোলে, তাকায় সিয়ামের পানে, বাভ্রুটা উঁচু করে। ব্যাস, সিয়াম বুঝতে পারে। কথা বলতে কি প্রবলেম তোর? সবসময় এমন ইশারা কেন করিস? মাঝে মধ্যে মনে হয় আমি তোর বউ বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছি, তোর জোর রোমাঞ্চ পেয়েছে, তাই ইশারায় ডাকছিস কাছে যেতে। সিঙ্গল লাইফে এমন ইশারা কতটা যন্ত্রণাদায়ক বুঝিস তুই? আবরার ধীরে স্থিরে উঠে বসে। বাঁ হাতে চুলগুলো পেছনে টেলে হামি তোলে। দেয়ালে টাঙানো ঘড়ির পানে নজর বুলিয়ে সময় দেখে। পরপরই গম্ভীর স্বরে বলে, স্টপ দ্য ড্রামা অ্যান্ড টেল মি হোয়াট হ্যাপেন্ড। সিয়াম ধপ করে বসে পড়ে আবরারের পাশে। ফোনখানা এগিয়ে দেয় সিয়াম। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আতিয়া বেগমের কাঁধে মাথা রেখে দূরে অবস্থিত সাগর দেখাচ্ছে একটা মেয়ে। নীল রঙের টপস এবং কালো জিন্স পরনে, গলায় ঝুলছে নীল রঙের ওড়না। লম্বা চুলগুলো হাঁটু ছাড়িয়ে গিয়েছে। আবরারের চোখ আটকায় ক্যাপশনে। সেখানে লেখা আছে, আই উইশ আমার জীবনে একজন সুপার হিরো আসত, আমাকে আর আমার মাকে নিয়ে চলে যেত অনেক দূরে, যেখানে সবাই আমাদের ভালোবাসত এবং সম্মান করত।